গোটা বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে রীতিমতো আতঙ্কিত, ঠিক তখন রাশিয়ার উপর ভয়ঙ্কর হামলা চালালো ইউক্রেন। এবং ইউক্রেন এই হামলা চালালেও একটা জিনিস স্পষ্ট, এর নেপথ্যে কিন্তু আছে আমেরিকা এবং ইউরোপের সংঘবদ্ধ জোট। এবং পরিষ্কার মোড অফ অপারেশন যে যখন মধ্যপ্রাচ্য কার্যত ইউরোপ এবং আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে, ঠিক তখন পাল্টা হামলা করো রাশিয়ার উপর, যেন রাশিয়া ইরানকে যেভাবে দিনের পর দিন সাপোর্ট করছে সেই সাপোর্টের যে স্তম্ভ তা যেন ভেঙে ফেলা যায়। এবং এই মধ্যপ্রাচ্যের অশান্তিকে কাজে লাগিয়ে রাশিয়া যেভাবে তেল বিক্রি করে মুনাফা আদায় করছে, সেই ব্যবসাতে যেন ধাক্কা দেওয়া যায়। এবং কালকে এই ঘটনায় কিন্তু একজন ভারতীয় মারা গেলেন এবং দুজন ভারতীয় হসপিটালাইজড। এবং সব মিলিয়ে ভারতেরও কিন্তু চিন্তার কারণ বাড়ছে, কারণ রাশিয়ার এমন কিছু জায়গায় হামলা করা হয়েছে যা সরাসরি ভারতের এনার্জি সেক্টরের উপর বড় ধাক্কা। পাল্টা পরমাণু হামলার সুপারিশ রাশিয়ার পক্ষ থেকে করা হচ্ছে এবং মনে করা হচ্ছে রাশিয়া হয়তো তাদের চিরাচরিত ডুমসডে অস্ত্রাগারের প্রয়োগ এই প্রথমবারের জন্য যুদ্ধে করতে পারে। সব মিলিয়ে ইউক্রেনকে বলির পাঠা করার পরিকল্পনা ইউরোপ এবং আমেরিকার পক্ষ থেকে ফের একবার করা হলো। এবং রাশিয়া যখন পাল্টা স্ট্রাইক করবে তখন ইউক্রেনকে বাঁচানোর জন্য কে আসে সেটাই কিন্তু এখন গোটা বিশ্ব দেখার জন্য অপেক্ষা করছে। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, এবং যদি ধারাবাহিকভাবে আমাদের ভিডিওটি কমেন্ট করেন তাহলে নিয়মিত আমাদের ভিডিওগুলো আপনার টাইমলাইন অবধি পৌঁছে যেতে পারে, অর্থাৎ রেকমেন্ড করে ইউটিউব। ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক এবং কমেন্টটা করা জরুরি, একটু মাথায় রাখবেন প্লিজ। কালকে গভীর রাতে রাশিয়ার রাজধানী শহর মস্কোতে বিধ্বংসী হামলা চালানো হয়েছে প্রায় 1000-এর বেশি ড্রোন দ্বারা। তার মধ্যে কিছু ড্রোনকে রাশিয়া ইন্টারসেপ্ট করতে পেরেছে, কিন্তু জেলেনস্কির পোস্ট করা ভিডিও বলছে যে ইউক্রেন সেনাবাহিনীর প্রায় 550টির বেশি ড্রোন মস্কোতে কিন্তু আছড়ে পড়েছে। এবং একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় মস্কোর হামলা চালানো হয়েছে, যা সরাসরি রাশিয়ার ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য ভয়ঙ্কর এক ভবিষ্যৎকে নিয়ে আসছে, তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। মস্কো অয়েল ডিপো, অয়েল রিফাইনারি সেন্টার এবং একাধিক ক্ষেত্রে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের উপরও এই ধরনের হামলা কিন্তু চালানো হয়েছে। এবং জেলেনস্কি ভিডিও পোস্ট করে পরিষ্কারভাবে বলেছেন যে তারা বর্ডার থেকে 500 কিলোমিটার দূরে কিন্তু পৌঁছে গেছে, অর্থাৎ খোদ রাশিয়ার রাজধানীতে এই ধরনের হামলা জেলেনস্কি তাদের নৈতিক জয় হিসাবেই কিন্তু দেখছে। এই ঘটনার পর একাধিক বিশেষজ্ঞরা একাধিক কমেন্ট কিন্তু করেছেন। একাধিক ব্যক্তি বলছেন যে ইউরোপ বেশি দিন আর বাঁচবে না, কারণ রাশিয়া তাদের যদি ডুমসডে ক্যাপাবিলিটি ব্যবহার করে তা কিন্তু ইউরোপ এবং ইউক্রেনকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে, এবং এটাই সেরা সময় রাশিয়ার পারমাণবিক অস্ত্র প্রয়োগের জন্য। একাধিক বিশেষজ্ঞ এটাও বলছেন যে ইউক্রেনকে বলির পাঠা করা হচ্ছে, অর্থাৎ ইউক্রেনকে সামনে রেখে পিছন থেকে যুদ্ধটি চালাচ্ছে ন্যাটো। অর্থাৎ এই ইউরোপ রাশিয়ার যে প্রভাব আন্তর্জাতিক স্তরে বাড়তে শুরু করেছে সেটা কিন্তু তারা মানতে পারছে না। এবং প্রায় 24 ঘন্টায় 1000টি ড্রোন হামলার পর তারা একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে গোটা বিশ্বে শান্তি স্থাপন করার চেষ্টা অন্তত ইউরোপ বা আমেরিকা কেউই করছে না। যেটা তারা বলছে পুরোটাই হলো লোক দেখানো। 556টি ড্রোন আছড়ে পড়ে মস্কোর একাধিক জায়গায়। এর মধ্যে ফুয়েল ইনফ্রাস্ট্রাকচার আছে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াও কিন্তু আছে। গুরুত্বপূর্ণ কিছু ইনফ্রাস্ট্রাকচার যেখানে ইউক্রেন হামলা করেছে তার কথা যদি আপনারা শোনেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন এক্স্যাক্টলি ইউক্রেন এই মুহূর্তে ভয়ঙ্কর আগুন নিয়ে খেলার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি করেছে। তথ্য বলছে কালকে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেই বিমানবন্দরেও কিন্তু হামলা চালানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে, যার নাম সেরিমেতিওভা বিমানবন্দর। রাশিয়ার ব্যস্ততম এই বিমানবন্দরে কিন্তু ড্রোনের টুকরো এসে পড়ে এবং ইউক্রেনের ড্রোন ফোর্সের কমান্ডার মস্কোর অভিজাত এলাকা পাত্রিয়ার্চির বাসিন্দাদের উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল, তা কিন্তু রাশিয়া কালকে অফিসিয়ালি জানিয়েছে। অর্থাৎ এই পুরো বিষয়টি শুধুমাত্র মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারে আটকে আছে তা নয়, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকেও কিন্তু ইউক্রেন টার্গেট করলো, যার পাল্টা কিন্তু রাশিয়া দেবে তা কিন্তু গোটা বিশ্ব এখন জানে। পাশাপাশি একাধিক তেল শোধনাগার এবং শিল্পাঞ্চলে ইউক্রেন হামলা করে। ইউক্রেনের মূল লক্ষ্য ছিল মস্কোর জ্বালানি পরিকাঠামো এবং অ্যাংস্ট্রং সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, যা রাশিয়ার সামরিক বাহিনীকে চিপ সরবরাহ করে। এই হামলায় কিন্তু তেল শোধনাগারের একাধিক শ্রমিক মারা গেছেন।
পাশাপাশি মিতিসি এখানে কিন্তু একটি নির্মীয়মান বহুতলে হামলা চালানো হয়, যা 2 ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি খিমকি, যা উত্তর পশ্চিম মস্কোর একটি এলাকা, যা ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং এক মহিলাও কিন্তু মারা যান। এক ভারতীয় কিন্তু যিনি এই অঞ্চলে কর্মরত ছিলেন তিনি কিন্তু মারা যান এবং দুজন কিন্তু মারাত্মকভাবে আহত। অর্থাৎ না চাইতেই ভারত কিন্তু ফের একবার যুদ্ধের এই পুরো বিষয়টাই কিন্তু ঢুকে গেল। মস্কোর কাছে এখন অনেক অপশন। বিশেষজ্ঞরা বলছেন মস্কোর এটাই সেরা সময় যে শান্তির বার্তা থেকে বেরিয়ে এসে বুঝিয়ে দেওয়া যে রাশিয়া অ্যাকচুয়ালি ইউরোপের কি করতে পারে। সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে রাশিয়ার উচিত পজাইডন ব্যবহার করা। এই পজাইডন কি? এটি হলো পরমাণু চালিত আন্ডার ওয়াটার ড্রোন। সমুদ্রের তলা দিয়ে গিয়ে এটি যে কোনো দেশের উপকূলে আঘাত করা। রাশিয়ার উচিত ইমিডিয়েটলি এই ধরনের শক্তিশালী অস্ত্রের ব্যবহার করা। অনেক বিশেষজ্ঞ বলছেন রাশিয়া হয়তো সারমাট অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটিকে প্রয়োগ করবে ইউক্রেনকে শেষ করে দেওয়ার জন্য। এতে একসঙ্গে 10 থেকে 15টি পরমাণু ওভারহেড বা ওয়ারহেড কিন্তু বহন করতে পারে, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাতে সক্ষম। পাশাপাশি বুরেভেস্টনিক অর্থাৎ আপনারা জানেন পরমাণু চালিত ক্রুজ মিসাইল, যা অলরেডি ইউক্রেনের বিপক্ষে রাশিয়া বহুবার ব্যবহার করেছে এবং আজকে রাতেই হয়তো ইউক্রেনের বিপক্ষে এই ধরনের মিসাইল ব্যবহার করবে রাশিয়া। এবার ভারতের দিকটি কেন চলে আসছে? দেখুন, ভারত এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে অত্যন্ত ভালো একটি সম্পর্ক বিল্ড আপ করেছে। একই সঙ্গে ভারত ইউরোপের সঙ্গেও ভালো সম্পর্ক মেনটেন করে। ইউরোপের সঙ্গে ভারত মাদার অফ অল ডিল ইতিমধ্যেই ট্রেড এগ্রিমেন্ট সই করেছে। একই সঙ্গে রাশিয়া ভারতের বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য বন্ধু। কিন্তু এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কি ব্যালেন্স ডিপ্লোমেসিতে যাবে নাকি সরাসরি রাশিয়ার পক্ষ নেবে, সেটাই কিন্তু ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং একজন ভারতীয়র মৃত্যু হয়েছে, যা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক কোনো অবস্থাতেই মানবে না। কারণ ভারত ব্যালেন্স ডিপ্লোমেসি মানলেও ভারতীয়দের মৃত্যু বা ভারতীয়দের হেনস্থা করাকে কোনো অবস্থাতেই শেষ 5 বছরে কোনো যুদ্ধতেই কিন্তু সমর্থন ভারত করেনি। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে ভারতের এনার্জি চুক্তি কিন্তু এখনো চলমান এবং মার্চ এপ্রিল মে এই 3 মাস ভারত কিন্তু রাশিয়ার থেকে সব থেকে বেশি তেল আমদানি করেছে এবং এই মুহূর্তে রাশিয়ার উপরও ভারত কিন্তু ডিপেন্ডেন্ট। কিন্তু ইউক্রেন কালকে বেছে বেছে রাশিয়ার অয়েল ইনফ্রাস্ট্রাকচারের উপর আঘাত করেছে। ফলে এই মুহূর্তে এনার্জি ক্রাইসিস একটা পিরিয়ড যখন গোটা বিশ্বে যাচ্ছে, ঠিক সেই অবস্থায় রাশিয়া যদি তেল বিক্রি করা বন্ধ করে দেয় বা বন্ধ করে দিতে বাধ্য হয়, তাহলে ভারতের উপরও কিন্তু এর আঁচটা আসবে। অর্থাৎ ইউক্রেন কিংবা ইউরোপ জেনে শুনে এমন এক প্রবণতা তৈরি করছে আন্তর্জাতিক স্তরে, যার ফল ভারতকেও ভুগতে হবে। কারণ ভারতের প্রভাব এবং প্রতিপত্তি মধ্যপ্রাচ্যের কিংবা পশ্চিমা বিশ্ব কখনো ভালো করে মেনে নেয়নি। তারও কিন্তু এটার একটা সার্থক রিফ্লেকশন কালকে রাতে আমরা দেখলাম। পাশাপাশি রাশিয়ার সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি ভারতের ক্রমাগত হচ্ছে। পুতিন ফের ভারতে আসতে পারেন এই জল্পনা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়াকে আঘাত করা মানে ভারতকেও কড়া বার্তা দেওয়া যে ভারতকেও হয়তো পক্ষ নিতে হবে, ভারতকে হয়তো ইউরোপের পক্ষ নিতে হবে কিংবা রাশিয়ার পক্ষ নিতে হবে। কোনো অবস্থাতেই ব্যালেন্সড ওয়েটা মেনটেন করা হয়তো ভারতের জন্য ক্ষতি হচ্ছে, তা কিন্তু ইউরোপ বা ইউক্রেন ভারতকে ক্রমাগত বোঝাতে চাইছে। মনে করে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ওয়ার যে ভারতের বিপক্ষে শুরু করেছিলেন, তার কারণটাই কিন্তু ছিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। আর আজকে সেই রাশিয়ার উপরে আঘাত করা মানে আলটিমেটলি ভারতের দিকেও কিন্তু সেই আঘাত আসা এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিংবা ইউরোপ ফের হানাদারি শক্তিতে রূপান্তরিত হতে চাইছে, যখন রাশিয়া এবং ভারত মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিস মুভমেন্টেও নিজেদের সম্পর্ককে অটুট করে প্রভাবশালী 2 রাষ্ট্রে পরিণত হয়েছে। অর্থাৎ ভারতের কাছেও কিন্তু নাও অর নেভার একটা পরিস্থিতি। কি করবে ভারত, তার জন্য গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে আছে। কি করা উচিত ভারতের? রাশিয়ার পক্ষ নেওয়া নাকি ইউরোপের এই ধরনের আচরণের কড়া সমালোচনা করা? প্রশ্ন থাকলো আপনাদের উদ্দেশ্যে, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।